লেখক উজ্জ্বল সংযুক্তার এক সৎ পিতা। আমি তখন 17 বছরের কিশোরী থেকে যুবতী হয়ে ওঠার পথে এগিয়ে চলেছি। আমার কায়া যে এক নজর দেখে সেই অবাক হয়ে তাকিয়ে থাকে বেশ খানিকক্ষণ। এতটাই পরিপূর্ণ আমার শারীরিক অবয়বের আকর্ষণ। উন্নত স্তনযুগল, ভরাট নিতম্ব, সুন্দর মিষ্টি মুখশ্রী। আসলে বাবা থাকার সময় কোনো কিছুতেই অভাব হতো না আমাদের। বাবার সব থেকে প্রিয় পাত্রী ছিলাম আমি। সেই জন্যই হয়তো আমার শারীরিক অবয়ব অল্প বয়স থেকেই সৌন্দর্যের প্রতিমূর্তি হয়ে গড়ে উঠেছিল। তবে আমি খুবই দুঃখী ছিলাম, কারণ অল্প বয়সে বাবা আমাদের ছেড়ে চলে যায়। তখন আমার বয়স মোটে 14 বছর। মা তখনও যুবতী এবং অত্যন্ত আকর্ষণীয় ছিল। একা একা বেশি দিন থাকতে পারিনি। বাবার মৃত্যুর পরে 2-3 বছর কোনো রকমে আমাদের সংসার চলেছিল। তারপরই একদিন মা একজনকে সাথে করে নিয়ে এসে বলল, শোন টুম্পা, আজ থেকে ইনি তোর নতুন বাবা। প্রথমটা অবাক হয়ে গেছিলাম হঠাৎ করে মায়ের নতুন রূপ দেখে। নতুন বেনারসি শাড়িতে, মাথায় বড় করে সিঁদুরের টোপা, সিঁথিতে জলজল করছে সিঁথি ভর্তি সিঁদুর। পাশে নতুন মানুষটাকে দেখে অত্যধিক চমকে উঠেছিলাম। কেমন করে আমার বাবার আসনে বসাতে পারি এই ভেবেই আর চোখে তাকিয়েছিলাম 50 মানুষটির দিকে। আমার একটুও পছন্দ হয়নি মানুষটাকে দেখে। কেবল ভাবছিলাম মায়ের পছন্দ কেমন। লোকটাকে দেখে কেমন চোর চোর মনে হচ্ছিল। সেখানে কিছুই বলিনি, কেবল মার দিকে তাকিয়ে বলেছিলাম, তোমার সংসার, তুমি যাকে খুশি তাকে নিয়ে এসো, আমার একটুও আপত্তি নেই। তবে এই মানুষটাকে আমি কোনোদিনও বাবা বলে স্বীকৃতি দিতে পারবো না। মা রেগে উঠে বলেছিল, কেন পারবি না তুই? আমি যখন স্বীকৃতি দিতে পারছি, তুই কেন দিতে পারবি না? তাছাড়া পরের বাড়িতে কাজ করে দুবেলা দুমুঠো পেটের আহার জোগাতে আমি আর পারছি না। খুব ক্লান্ত হয়ে গেছি। এনার অনেক জায়গা জমি আছে, ভালো রোজগার করে। ওনারও স্ত্রী মারা গেছে কয়েক বছর আগে। আমি ঠিক করেছি এই বাসা বাড়ি ছেড়ে ওনার বিরাট বাড়িতে গিয়ে উঠব। এরপর থেকে আমরা ওখানেই থাকব। আমি আপত্তি করেছিলাম, তুমি গেলে যাও, আমি এইখানে একাই থাকব। মা হেসে উঠে বলে, এখানে একা একা থাকবি মানে? কি করে খাবি? এই বাড়ির ভাড়া কি করে দিবি সেটা কি চিন্তা করেছিস? তাছাড়া তোর বয়স এখন যা, তার থেকে বেশি তোর শারীরিক বাড়ন্ত। সুযোগ পেলে চিলে শকুনে দেরি করবে না আঘাত হানতে। চুপচাপ নিজের জিনিসগুলো গুছিয়ে নে, কালকে সকালেই আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। আমাদের বাসা বাড়িতে একটাই মাত্র ঘর, বারান্দায় রান্না করতে হতো। সেদিন রাতে খুব ভালো করে খাওয়া দাওয়া হয়েছিল। বারান্দায় বসে লক্ষ্য করেছিলাম মায়ের সাথে ওই নতুন লোকটা মাংস দিয়ে মদ খাচ্ছিল আর খুব হাসাহাসি করছিল। মাকে দেখেছিলাম অসভ্যের মতন মানুষটার গায়ে ঢলে ঢলে পড়ছিল। দুজনে দুজনকে মদ খাওয়ানোর সময় অশ্লীলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। চোখ বন্ধ করে থাকতে চেষ্টা করেছিলাম, পারিনি। ওখান থেকে উঠে রাস্তায় পায়চারি করতে শুরু করেছিলাম। বেশ খানিকক্ষণ পরে চুপচাপ এসে বাইরের বারান্দায় বসার সময় লক্ষ্য করলাম ঘরের ভেতরটা অন্ধকার। ওখান থেকে অস্বস্তিকর আওয়াজ কানে এসে বাজতে লাগলো। আমি তখন এতটাও ছোট ছিলাম না যে এমন পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞতা ছিল। বুঝতে পারছিলাম মায়ের মুখ থেকে আনন্দে পরিপূর্ণ হওয়ার আওয়াজ। আরও কিছুক্ষণ পরে মা ডাকতে শুরু করেছিল আমায়, এই টুম্পা, কোথায় গেলি তুই? চলে আয়, অনেক রাত হলো, খাবার খেয়ে নে। তখনই বুঝেছিলাম দুজনের সমুদ্রে ডুবে ডুবে পরিপূর্ণতা হয়ে এবার খাবারের দিকে নজর দিয়েছে। হঠাৎ আমায় মনে পড়েছে, তাই ডেকে নিল। অসম্ভব রাগে মায়ের দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে দেখছিলাম সেই চোখের ভাষা। আমার 17 বছর বয়সে এমনভাবে মাকে দেখব বলে এতটুকু আশা ছিল না। বাবা থাকার সময় মায়ের সংযত মনোভাবের পরিচয় এতদিন পেয়েছিলাম। হঠাৎ করে সেটা আজকে কোথায় যেন হারিয়ে গেছে। মাকে দেখে বিশ্বাসই হয় না এই নারীটি আমার জন্মদাত্রী। তবুও মুখ নিচু করে ঘরের এক কোণে গিয়ে বসলাম। থালায় করে কয়েক টুকরো মাংস, সাথে কয়েকটা রুটি আমায় দিয়ে নিজেদের জন্য খাবার নিয়ে ওরা বিছানায় উঠে যায়। ঘরের মেঝেতে একপাশে বসে খাওয়ার সময় চোখে জল এসে গেছিল। অনেক কষ্ট করে চোখের অশ্রুগুলোকে মনের ভেতর গিলতে শুরু করেছিলাম। মেনে নিতে পারছিলাম না এমন পরিস্থিতি।
খেতে খেতে বুঝতে পারছিলাম ওরা দুজনে দুজনকে খাইয়ে দিচ্ছিল। মাঝে মাঝে মা ওই মানুষটার কোলে বসে খাবার খাইয়ে দিচ্ছিল। ওই মানুষটার এক হাতে ছিল মদের গ্লাস, মাঝে মাঝে সে গ্লাসে মাকেও চুমুক দেওয়ার জন্য এগিয়ে দিচ্ছিল। আমার দম বন্ধ হয়ে আসছিল, বিশ্বাস হচ্ছিল না এটাই আমার মা বলে। অসহ্য লাগছিল সারা শরীরে, মনে হচ্ছিল যেন সহস্র কাকড়া বিছে কামড় দিচ্ছে। নিজেকে বড় অসহায় মনে হচ্ছিল সেদিন। খুব মনে পড়ছিল বাবাকে। মানুষটা যতদিন আমাদের সাথে ছিল ততদিন আমাদের সংসারে একটা নিরাপত্তা ছিল। মাকে এতটা উচ্ছৃঙ্খল হতে দেখে নিজের দুটো চোখে বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু অসহায় তখন আমিও যে ছিলাম এটা ভালো করেই বুঝেছিলাম। মনের রাগ যন্ত্রণা মনের ভেতরে চেপে রেখে চোখ দুটো বন্ধ করে খাবার খেয়ে যাচ্ছিলাম। সেদিন রাতে শোয়ার জন্য ঘরে একপাশে ছোট্ট একটা বিছানা করে শুতে দিয়েছিল। আমার পাশে একটা মোটা চাদর টাঙিয়ে দিয়েছিল যাতে আমি ওদের কীর্তিকলাপ না দেখতে পারি। কিন্তু কানটাকে বন্ধ কি করে রাখবো, সেটাই ছিল সেদিন আমার কাছে সবথেকে বড় প্রশ্ন। আমিও 17 বছরের কিশোরী থেকে যুবতী হয়ে ওঠার পথে, সবকিছুই বুঝি, কিন্তু আমার মা মনে হয় আমাকে ছোট্টটি মনে করেছিল সেদিনও। বারান্দা থেকে উঠে দাঁড়িয়ে মায়ের দিকে তাকিয়ে যে ঝলক দেখতে পেলাম তাতে মনটা আরো বিষাক্ত হয়ে উঠল। মায়ের মুখে ছিল পরিতৃপ্তির হাসি। এমন প্রাণ ভোলানো হাসি বোধহয় বাবা থাকতে কোনোদিন দেখতে পাইনি। তাহলে কি মা পরপুরুষে সন্তুষ্ট? যদি মা সন্তুষ্ট থাকতে পারে আমি কেন মেনে নিতে পারছি না? ঘন্টা দুয়েকের ভেতরে আমাদের এতদিনের পুরনো ভাড়া বাড়িটা ছেড়ে বেরোতে হলো। অল্প কিছু জিনিসপত্র ছিল, সেগুলোকে একটা মালবাহী গাড়িতে তুলে দিয়ে আমরা তিনজনে ট্যাক্সি ধরে এগিয়ে চললাম নতুন আর এক পৃথিবীর দিকে। জানি না ভবিষ্যতে কি আছে। মায়ের নতুন বরের ঠিকানা হলো একটা দোতলা আলিশান বাড়ি। বাড়িতে একজন রাঁধুনি আর একজন দারোয়ান। নিচের তলা উপর তলায় মিশিয়ে বেশ কয়েকটি ঘর। নিচের তলায় রান্নাঘরের পাশে ছোট্ট একটি ঘরে আমার জায়গা হয়েছিল। পুরো দোতলাটা জুড়ে 3খানা ঘরে মায়ের সাথে তার স্বামীর নতুন সংসার ছিল। সেখানে আমার প্রবেশাধিকার থাকলেও আমি যেতাম না উপর তলাতে, কারণ তখনও মন থেকে মেনে নিতে পারছিলাম না। তবে মাঝে মাঝে মায়ের স্বামী আমাকে নানা রকম উপহার দিয়ে শান্ত করতে চেষ্টা করত, যদিও সেই উপহারগুলো আমি ছুঁয়েও দেখতাম না। তার জন্য মা বিরক্তি প্রকাশ করতে ছাড়তো না। মা বলতো, তুই কি ভাবিস নিজেকে? বিরাট বড়লোক ছিল তোর বাবা, যে আমাদের জন্য অগাধ সম্পত্তি ছেড়ে গেছে, আর তুই সেই সম্পত্তি পাওয়ার বিশ্বাসে অহংকারে তোর পা নিচে পড়ছে না? সেটা যদি ভেবে থাকিস তাহলে ভুল ভেবে থাকবি। একাকী নিজের ঘরের ভেতরে শুয়ে পুরনো দিনগুলোর স্মৃতি চোখের সামনে ভেসে যাচ্ছিল। একটু বুঝতে শেখার পরে শুনেছিলাম মা মাত্র 15 বছর বয়সে আমার জন্ম দিয়েছিল। বাবার বয়স 21 কি 22 হবে। বাবার মোটর মেকানিক্যাল গ্যারাজ ছিল। 2 হাতে কাঁচা টাকা রোজগার করে নিয়ে আসতো বাড়িতে। মামার বাড়ি বলে কিছু আছে বলে আমি কোনোদিন জানতে পারিনি। জন্মের পর থেকে দেখেছিলাম বাবা আর মাকে। সচ্ছল সংসার ছিল আমাদের। নিজের স্ত্রীকে বাবা যতটা ভালোবাসতো তার থেকে নিজের একমাত্র মেয়েকে বেশি ভালোবাসতো। প্রতিদিন তার প্রমাণ পেতাম। কালি ঝুলি মেখে রাতে যখন বাড়ি ফিরত তখন হাতে কিছু না কিছু উপহার কিংবা খাবার জিনিস থাকতো মায়ের জন্য এবং আমার জন্য। বাড়ি ফিরে স্নান করার পরে সারাদিনের ক্লান্তি মিটিয়ে নিত আমাকে আদর করে। খুব ছোট্ট ছিলাম তখন। মায়ের সাথে বাবাকে ঘিরেই ছিল আমার পৃথিবী। একটু একটু করে যখন বুঝতে শিখলাম তখন যেন বাবাকে বেশি ভালোবাসতাম। হয়তো মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, আমিও আলাদা ছিলাম কোথায়। মায়ের নতুন বরের বাড়িতে এসে দেখতে দেখতে 1 বছর হয়ে গেছিল। মায়ের নতুন স্বামীর নাম বোধহয় কুণাল মণ্ডল। আমার জানার ইচ্ছা ছিল না কোনোদিনও, কিন্তু সবথেকে আশ্চর্য হয়েছিলাম বছর ঘোরার আগে মা পুনরায় অন্তঃসত্ত্বা হয়েছিল। আমার কাছে পৃথিবীর নবম আশ্চর্য এটাই মনে হয় সেদিন ছিল, যেদিন খবরটা পেয়েছিলাম। তবে মায়ের বয়স 33 কি 34 বছর হবে তখন। সমাজের কাছে আশ্চর্য নয়, অথচ আমার কাছে আশ্চর্য। হয়তো একজন সন্তান কোনোদিন এমনটা মেনে নিতে পারত না। আমিও পারিনি সেদিন। এই বাড়িতে আসার পরে মায়ের নতুন বরের চোখের দৃষ্টি বদলে গেছিল। একটা মেয়ে হয়ে আমি সেটা বুঝতে পারতাম। আমার ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে উঠত মানুষটার চাহনি দেখে। মানুষটা লোলুপ চোখের দৃষ্টিটা আমার দৃষ্টি থেকে এড়িয়ে যায়নি, যেহেতু আমি পূর্ণবয়স্ক যুবতী হয়ে উঠেছিলাম ততদিনে। আমার পড়াশোনা বাবা মারা যাওয়ার পর থেকে বন্ধ হয়ে গেছিল। পড়াশোনা করার ইচ্ছে থাকলেও মা করতে দেয়নি, হয়তো অভাবের কারণে। এ বাড়িতে এসে নিচের তলায় একটি ঘরে অনেক বই পেয়েছিলাম। জানি না এই বইগুলো কে বা কারা সংগ্রহ করে রেখেছিল। একদিন খুঁজতে খুঁজতে পেয়েছিলাম একটি ছোট্ট লাইব্রেরি।
তবে অযত্নে অবহেলায় জরাজীর্ণ অবস্থা ছিল সেই বইগুলির। সেখান থেকে ঝেড়ে পুছে কয়েকটা বই নিয়ে এসেছিলাম একান্তের সময় কাটানোর জন্য। মায়ের নতুন সংসারে একজন রাঁধুনি ছিল, বাইরের কাজের জন্য একজন কাজের লোক ছিল, সেই আবার দারোয়ান। তারাও রাতে কেউ থাকতো না, নিচের তলাটা সম্পূর্ণ অন্ধকার থাকতো। প্রথম প্রথম খুব ভয় হতো, আস্তে আস্তে নিজেকে সামলে নিয়ে চলতে শিখেছি। মায়ের চূড়ান্ত প্রসবের সময় পৌঁছে গেছিল কয়েকদিন আগেই, নার্সিংহোমে ভর্তি করিয়েছিল মায়ের স্বামী। মাকে নার্সিংহোম থেকে ভর্তির পরে আমিও ফিরেছিলাম মায়ের স্বামীর সাথে। সন্ধ্যা হয়ে গেছিল বাড়ি ফিরতে ফিরতে। তার পরের দিন প্রসবের অপারেশন হওয়ার কথা ছিল। ফেরার সময় একটা ট্যাক্সিতে ফিরেছিলাম বাড়ি। মায়ের নতুন স্বামী আমার পাশে বসে নানান কথা বলে যাচ্ছিল। আমি তাকিয়েছিলাম রাস্তার দিকে। ওনার কথাগুলো আমার কানে ঢুকছিলই না। হয়তো আমার কাছে উনি এখন ত্যায্য ছিল, সেই কারণে ওনার কোনো কথাই আমার কানে ঢুকতো না। আসলে ইচ্ছা করে এমনটা করতাম। সন্ধ্যার খানিকটা পরে বাড়ি ফিরে আমার ঘরে চলে গেছিলাম। ভেতর থেকে দরজা বন্ধ করে একান্তে বই নিয়ে বসেছিলাম। রাত তখন কত হবে বুঝতে পারছিলাম না। বই পড়তে পড়তে কখন চোখে ঘুম নেমে এসেছিল বুঝতে পারিনি। হঠাৎ দরজার বাইরে ধাক্কার আওয়াজ শুনে গভীর ঘুমটা ভেঙে যায়। তখনই মায়ের নতুন বরের আওয়াজ কানে আসে, টুম্পা রাতে খাবি তো? দেখ খাবার আনিয়েছি, তোর খাবারটা তুই ঘরে নিয়ে গিয়ে খেয়ে নিস। একবার দরজা খুলে খাবারটা নিয়ে নে। ইচ্ছা ছিল না খাবার, তবুও দরজাটা খুলে দাঁড়াতেই দেখলাম সামনে ডাইনিং টেবিলে কয়েক রকম খাবার সাজিয়ে মায়ের বর বসেছিল। আমাকে দেখে উঠে দাঁড়িয়ে বলে, দেখ তোর পছন্দের খাবার এনেছি আজকে, চলে আয়, ঠান্ডা হয়ে যাবে। চোখে নিদ্রা জড়ানো অবস্থাতেই ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। নাইটি পরেছিলাম। খাবারের থালায় দেখলাম নানা রকম আমিষ পদ রাখা আছে সাজানো অবস্থায়। ওখান থেকে দুই একটা টুকরো তুলে নিজের থালাটা টেনে নিলাম। মুখে দিয়ে মায়ের বরের দিকে তাকাতে চমকে উঠলাম। তার হায়নার মতো কুটিল দৃষ্টি আমার বস্ত্রের আবরণ ভেদ করে ভেতর পর্যন্ত পৌঁছে যাবার চেষ্টা করে চলেছে। নিজেকে অসহায় বোধ করলাম। খাবারের থালাটা নিয়ে দৌড়ে নিজের ঘরের দিকে যেতে গিয়ে থমকে দাঁড়ালাম। তার আগেই কখন ওই কুটিল মানুষটি আমার ঘরে দরজার সামনে পথ আগলে দাঁড়িয়ে গেছে। কত তাড়াতাড়ি এসে পৌঁছেছিল আমার দরজার সামনে বুঝতেই পারিনি। আমার থালাটা হাত থেকে কেড়ে নিয়ে বলে, এখানে বসে খেতে তোমার অসুবিধাটা কি হচ্ছে? খানিকটা সাহস পেয়ে গেছিলাম ততক্ষণ। নিজেকে সামলে নিয়ে তীক্ষ্ণ স্বরে বলে উঠলাম, আমার ওখানে ইচ্ছে করছে না খেতে, আমি আমার ঘরে বসে খাবো। ততক্ষণে আমার একটা হাত ধরে টেবিলের কাছে এনে এক প্রকার জোর করে বসিয়ে দিয়ে বলে, তোমাকে এখানেই খেতে হবে আমার সামনে বসে। মানুষটা সাহস দেখে চমকে উঠেছিলাম। তার দৃষ্টিটা তখনও আমার বুকের ওপরে। মনের ভেতরে ক্রমশ ভীতি সঞ্চার হয়ে উঠেছিল। ঠিক তখনই মায়ের স্বামী বলে ওঠে, শোনো টুম্পা, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, এটা তোমার সিদ্ধান্ত। যে কোনো মায়ের সন্তান একটু বড় হয়ে যাওয়ার পরে কোনোদিনও চাইবে না তার মা দ্বিতীয় কোনো পুরুষকে তার জীবনের অঙ্গ হয়ে থেকে যাক। এই ভাবনা সন্তানদের থাকবেই। তাই তুমি যেটা বুঝেছ সেটা তোমার ভাবার সম্পূর্ণ অধিকার। আসলে তুমি আমাকে পছন্দ করো না, এটার কারণ এটাই। তাই আমি যদি তোমাকে বা তোমার দিকে সহানুভূতির নজরে কিংবা মায়ার বন্ধনের নজরে তোমার দিকে তাকালে তুমি সেটাকে নোংরাভাবে তাকানো ভাবছ। তুমি ভাবতেই পারছো না যে আমি ভালো মানুষ হতে পারি। এটাই আসল কথা। তুমি যেটা ভাবছো সেটা তোমার অধিকারও। সেখানে কেউ তোমাকে শাসন করতে আসবে না, কিংবা তুমি যে ভুল সেটাও কেউ বলতে আসবে না। টুম্পার সামনে বসে বলে যাচ্ছিল মানুষটা। এতক্ষণে খানিকটা শ্বাস নিয়ে পুনরায় বলতে শুরু করে, টুম্পা, তুমি নিজেরটাই ভেবে এসেছো, তাই আমি তোমার নজরে খারাপ মানুষ, এটাই হয়। তুমি যদি একটা সমাজ কিংবা একজন অসহায় স্বামীহারা মহিলার দিকে তাকিয়ে ভাবতে, তখন অন্য কিছু ভাবতে। তুমি কোনোদিনও ভেবে দেখেছো তোমার মা কিভাবে তোমাকে মানুষ করছে? তোমরা ভালো ছিলে ততদিন, তোমার বাবা ছিল যতদিন। কিন্তু একজন মধ্যবয়সী রমণীর পক্ষে বাইরে বেরিয়ে রোজগার করাটা অতটা সহজ নয়। তার উপরে সে যদি অল্প শিক্ষিত হয় তাহলে তার সামনে নানা রকম সমস্যা দেখা দেয়। মধ্যবিত্ত মহিলারা কোনোদিনও পরের বাড়িতে কাজ করার মানসিকতা দেখাতে পারে না। তার উপরে তোমার বয়স বাড়ছে, তোমার মায়ের তোমার জন্য কতটা মানসিক চাপ, এই দিকটা কি তুমি ভেবে দেখেছো কোনোদিনও? দেখো, তোমার দায়িত্ব কিন্তু তোমার মায়ের ওপরেই বেশি। তোমার মা সেই দায়িত্ব ফেলে দিতে পারে না। তাই সে যা করেছে ভেবেচিন্তেই করেছে। একটা মানুষকে বাঁচার জন্য আরেকজনের আশ্রয় প্রয়োজন পড়ে যখন, তখনই সে যেটা সামনে পায় সেটাকে আঁকড়ে ধরতে চেষ্টা করে।
জলে ডুবে যাওয়া মানুষ বাঁচার জন্য যার সাহায্য পাবে তাকেই আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করবে। ঠিক তেমনি তোমার মায়ের অবস্থা হয়েছিল। তুমি মন থেকে মেনে নিতে পারোনি, এটা তোমার সিদ্ধান্ত ছিল, কিন্তু মায়ের দিকটা কি একবার ভেবে দেখেছিলে? যদি ভেবে থাকতে তাহলে সারাদিন ঘরে বসে থাকতে না, মায়ের পাশে দাঁড়ানোর একবার হলেও চেষ্টা করতে। আমি তোমাকে জ্ঞান দিচ্ছি না, আসল কর্তব্যই বোঝাতে চেষ্টা করছি। ভাবুক হয়ে মানুষটা বলে চলে তার মনের কথাগুলো। টুম্পা যতই শোনে ততই বুঝতে পারে তার মায়ের সমস্যাগুলো। আসলে এতদিন নিজেকে নিয়ে ভেবে এসেছে সে, মায়ের দিকটা একবারও ভেবে দেখার তার সময় হয়নি, কিংবা ভাবার চেষ্টাও করেনি। একাকী একজন অল্প শিক্ষিত নারী তার পূর্ণবয়স্ক মেয়ে সন্তানকে নিয়ে এই সমাজের সাথে কি করে লড়াই চালিয়ে যেতে পারে? সব নারী মনের দিক দিয়ে এতটা শক্ত হতে পারে কি? সেও তো একজন নারী, তারও একদিন একজন সাথীর প্রয়োজন হবে। নিজের পায়ে সবাই কি দাঁড়াতে পারে? সে যে তার মায়ের চরিত্র নিয়ে এতদিন ঘৃণা করে এসেছে, সেটা কি তার উচিত ছিল? এমন নানা রকম জটিল চিন্তা করতে করতে মাথা ঘোরাতে শুরু করেছিল। ওদিকে টুম্পার মায়ের স্বামী বলে চলেছিল, একদিন আমারও একটা সুন্দর মিষ্টি সংসার ছিল, ভালোবেসে বিয়ে করে বাড়িতে বউকে নিয়ে এসেছিলাম। দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট ছিল খুব সুন্দর। সারাদিন কাজের জন্য বাইরে সময় দিতে হলেও বউয়ের সাথে সময় কাটানোরটাও ছিল প্রতিদিনের একটি রুটিনে বাঁধা। আমাদের দুজনের ইচ্ছা ছিল কয়েক বছর একসাথে যৌবনের অফুরন্ত আনন্দ নিয়ে তবেই সন্তানের ইচ্ছা পূর্ণ করার। সেই মতো জীবন চলছিল। সময় পেলেই সুন্দরী বউকে নিয়ে বেরিয়ে পড়তাম, কখনো সমুদ্রের পাশে, কখনো বা পাহাড়ের পাদদেশে, কিংবা পাহাড়ি পর্যটন স্থানগুলিতে। এভাবেই দেখতে দেখতে কেটে গেছিল প্রায় 5 বছর। তারপরে একদিন দুজনের সম্মতিতে সংসারে নতুন সদস্যের আগমনের প্রয়োজন অনুভব হয়। সেই মতোই আমরা ভেবেচিন্তে পদক্ষেপ নিয়ে এগিয়ে চলেছিলাম। আমার সুন্দরী স্ত্রী গর্ভবতী হয়েছিল। বছর ঘোরার পরেই আমাদের পরিবারে একটি সুন্দরী কন্যা জন্মগ্রহণ হলো। দুজনেই খুশি ছিলাম খুব সুন্দরী কন্যাটিকে সাথে পেয়ে, কিন্তু সেই খুশি, সেই আনন্দ বোধহয় ভগবানের ইচ্ছা ছিল না। কথাগুলো বলতে বলতে মানুষটার দুচোখ বেয়ে অশ্রু বয়ে যায়। অতিরিক্ত ভাবুক হয়ে রুদ্রকণ্ঠে কথা বলা বন্ধ হয়ে যায়। ঠিক তখনই টুম্পা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, কেন, কি হয়েছিল এমন? নিজের দুচোখের অশ্রু মুছে বলতে শুরু করে, মায়ের সাথে ছোট্ট শিশু কন্যাটিরও জন্ডিস হয়ে যায়। প্রথমটা আমরা দুজনেই কেউ বুঝতে পারিনি। হাসপাতালে নিয়ে যাবার পরে প্রথমে শিশু কন্যাটিকে বাঁচাতে পারিনি। জন্ডিসের মাত্রা অতিরিক্ত বেড়ে গেছিল। ঠিক তখনই আমার স্ত্রীরও জন্ডিসের মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ার ফল, এবং সাথে নিজের একমাত্র সন্তানকে হারিয়ে ভেঙে পড়ে। দিন দিন ক্রমশ শরীর খারাপ হয়ে পড়তে থাকে। খাওয়া দাওয়া এক প্রকার ছেড়েই দিয়েছিল। হঠাৎ একদিন খবর পেলাম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আমার প্রিয়তমা সুন্দরী স্ত্রী। দুজনকে একসাথে হারিয়ে আমি দিশেহারা হয়ে উঠেছিলাম। অনেক বছর নিজেকে সামলে রাখতে পারিনি। মানুষ ভাবে যা সেটা হয় না, এটাই হয়তো নিয়তি। মনে মনে ভেবেছিলাম ওদের সাথে আমি চলে গেলেও হয়তো আমার জীবনটা বেঁচে যেত, কিন্তু বিধাতার লিখন যে আমাকে নেওয়ার ছিল না, তাই কোনো রকমে বেঁচেছিলাম দীর্ঘ 10টা বছর। খানিকটা নিঃশ্বাস নেওয়ার পরেই বলতে শুরু করে, তারপরে একদিন তোমার মায়ের সাথে দেখা হয়। দুপুরবেলা একটা পার্কের পাশে বসে কাঁদছিলেন। কেন যেন মনে হলো উনি বোধহয় খুব অসুবিধায় আছেন। দুপুরে আশেপাশে কেউ না থাকার কারণে সামনে গিয়ে জিজ্ঞেস করেছিলাম, এই দুপুরবেলা আপনি পার্কে বসে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? তোমার মায়ের উত্তর ছিল, আমার অসুবিধাগুলো আপনাকে জানালে আপনি কি উদ্ধার করবেন আমাকে? পারবেন না, আপনি আপনার কাজে যান। এক প্রকার তাড়িয়ে দিয়েছিল। আমি ওখান থেকে যাইনি। কিছুক্ষণ পরে আবার জিজ্ঞেস করেছিলাম, আপনার আপত্তি না থাকলে আমাকে জানাতে পারেন। আপনাকে দেখে মনে হচ্ছে কোনো সম্ভ্রান্ত ঘরের মহিলা। প্রত্যেকটি মানুষের জীবনে দুঃখ থাকবেই, এমন কোনো মানব নেই যার জীবনে কোনো দুঃখ নেই। নিজের দুঃখ কষ্টগুলো কাউকে জানিয়ে দিলে মনটা দেখবেন অনেকটা হালকা হয়ে গেছে। তোমার মা কেন জানি না আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিলেন। তারপরই বললেন, সকাল থেকে 3টে বাড়িতে কাজ করি। পরের বাড়িতে কাজ করার আমার কোনোদিনও অভ্যেস ছিল না। পরিস্থিতি আমাকে পরের বাড়িতে কাজ করার জন্য বাধ্য করেছে।
কিন্তু পারছি না আর এই সামান্য রোজগারে। দুটি প্রাণ চালানোর মতো ক্ষমতা আমার নেই, তার উপরে মেয়েটি বড় হয়ে উঠছে দিন দিন। এই চিন্তাতে আমার রাতের ঘুম হয় না। বাড়ি ভাড়াও দিতে পারি না, তার জন্য বাড়িওয়ালা মুখ খারাপ করে। অনেক কিছু সমস্যা, কত কি বলবো আপনাকে। এই বয়সে কেউ আমার পাশে এসে দাঁড়াবে না, এটুকু আমি ভালো করেই জানি। তোমার মায়ের কথা শুনে খানিকক্ষণ বসেছিলাম, তারপরেই বললাম, দেখুন, আপনার যদি আপত্তি না থাকে আমার সাথে বন্ধুত্ব করতে পারেন। আমার পরিবারেও কেউ নেই। দীর্ঘ 10টা বছর আমি একা ঘুরে বেড়াচ্ছি ভবঘুরের মতন। কাজ আছে মোটামুটি, রোজগার ভালো করি, ঘর বাড়ি সম্পত্তি আছে। মনের মতো কাউকে পাইনি। যাকে জীবনে পেয়েছিলাম সে আমার সাথে বেশি দিন থাকেনি। দুঃখের সাগরে ভাসিয়ে সেও নিজের পথেই হেঁটে গেছিল একদিন। অনেক কিছুই বলেছিলাম, এখন আর মনে নেই। তবে সেদিন থেকে তোমার মায়ের সাথে দুপুরবেলা ওই পার্কে দেখা হতো। কয়েকদিনের ভেতরেই দুজন দুজনকে বুঝতে শিখলাম। মাঝে মাঝে সান্ত্বনা দিয়ে বলতাম, তুমি ইচ্ছা করলে আমার পরিবারে আসতে পারো, তবে তোমাকে জীবন সাথী করেই আনবো। তোমার মেয়েকেও আমি আমার মেয়ে বলে স্বীকৃতি দেব। আমার হারানো জীবনটা তুমি সাজিয়ে দেবে তোমার মতো করে। আমিও ফিরে পাবো আর একটা সংসার। আসলে কি বলতো, মানুষ একা বাঁচতে পারে না। আমরা তো কেউ সাধু সন্ত নই যে একা একা জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে পারবো। তুমি ভেবে দেখো, আমি তোমাদের সব দায়িত্ব নিজের উপরে তুলে নেব, তার বদলে তুমি আমার সব দায়িত্ব নিজের করে নেবে। এমনভাবে 2 মাস আমাদের দেখা সাক্ষাতে চলেছিল। তারপরই একদিন তোমার মা বলেছিল, আমি রাজি আছি তোমার প্রস্তাবে, তবে মনের ভিতরে একটা সাংঘাতিক ভয়, আর সেটা হলো আমার মেয়েকে নিয়ে। খুব অভিমানী আমার মেয়ে, তার বাবাকে খুব ভালোবাসতো। অন্য কোনো পুরুষকে আমাদের জীবনে কতটা গ্রহণ করতে পারবে, এটাই আমার কাছে সমস্যার বিষয়। উত্তরে আমি বলেছিলাম, সময়ের সাথে সব বদলে যাবে। হয়তো প্রথম প্রথম তোমার মেয়ে আমায় স্বীকৃতি দেবে না, কিন্তু একদিন ঠিক যখন বুঝতে পারবে আমি তোমাদের আপনজন হয়ে এসেছি তোমাদের পাশে, সেদিন হয়তো তার মনের ভেতরে সব গ্লানি ধুয়ে যাবে অশ্রু জলে। এমনটাই হয়। সেদিন তোমার মা কোনো কাজের বাড়িতে যায়নি, কয়েকটা বাড়ি থেকে মাইনে তুলে নিয়ে এসেছিল আগের দিন। সকালে আমরা চলে গেছিলাম পাশের মন্দিরে, সেখানেই মালাবদল করে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম। তোমার মাকে আমার জীবনের সসম্মানে প্রবেশ অধিকার দিয়েছিলাম। এখন তুমি বলো, আমরা কোথায় ভুল ছিলাম? তোমার অভিমানগুলো আমি বুঝি। তোমাকে নিয়ে তোমার মায়ের চিন্তা কম ছিল না। সেখান থেকে বেরিয়ে আসা এতটা সহজ ছিল না আমাদের পক্ষে। আজ সময় এমন এসেছে যেখানে এই কথাগুলো না বললে হতো না। তোমার দৃষ্টিতে আমি ছিলাম কুটিল, অমানুষ, হয়তো আরও অনেক কিছু, কিন্তু এইটুকু ভরসা দিতে পারি, তোমার জীবনে তোমার নিজের বাবা না হয়ে আসতে পারলেও একজন শুভাকাঙ্ক্ষী হয়ে আমি তোমাদের পাশে থাকবো সারাটা জীবন। তোমার মা আজ আমার জীবন সাথী। তোমার মায়ের সহমতিতে আমাদের সংসারে আরেকটি নতুন প্রাণের আবির্ভাব হতে চলেছে। এটাকে তুমি যতটা সহজভাবে নেবে ততই সবার পক্ষে মঙ্গল। এমনভাবে নিজের মধ্যে গুটিয়ে থেকে অশান্তি বাড়ানোর থেকে সময়ের সাথে নিজেকে মানিয়ে নেওয়া, সেটাই হবে সবথেকে বুদ্ধিমানের কাজ। অনেকক্ষণ থেকে কথাগুলো শুনে যাচ্ছিল টুম্পা। যতই শুনছিল ততই আশ্চর্য হচ্ছিল। মনের মধ্যে বারবার প্রশ্ন উঠছিল, তাহলে কি সে ভুল ছিল? সামনের মানুষটা তার দিকে তাকালেই মনে হতো তাকে গিলতে আসছে। তার দৃষ্টি পড়তে কি তার ভুল হয়েছিল? হতে পারে। যে মানুষটাকে পছন্দ হয় না তার কোনো কিছুই পছন্দ হয় না। তার তাকানো, তার ভাবভঙ্গি, তার চলাফেরা, সব কিছুই হয়তো তার অপছন্দের তালিকায় ছিল। সেই জন্য ভুল বুঝে আসছিল এতদিন। মানুষটা এতটা খারাপ নয়, সেটা বারবার বোঝাতে চেষ্টা করেছিল তার মা, কিন্তু সেই মানুষটাকে সে পছন্দের তালিকায় আনতে পারেনি। তাকে নিজের বাবার স্থানে বসানোর চিন্তাটুকু করতে পারেনি এতদিন। তাহলে কিছু ভুল ছিল? মানুষটা তার জন্য কত রকমের খাবার সাজিয়ে সামনে বসে খাওয়ানোর অভিপ্রায় কত আশাই না করেছিল। তার উপর এমন ব্যবহারটা করা তার হয়তো উচিত হয়নি। নানান রকমের কথাগুলো ভাবছিল আর মুখে তুলছিল একটু একটু করে নিয়ে আসা খাবারগুলো। অনেকক্ষণ পরিবেশ ছিল নিস্তব্ধ। টেবিলের দুপাশে বসে দুজনে নিস্তব্ধে খেয়ে যাচ্ছিল খাবারগুলো। হঠাৎ মানুষটা বলে ওঠে,
মা টুম্পা, তোমার এই ছোট্ট বয়সে তোমার চিন্তাগুলো সঠিক ছিল, সেখানে আমি বাধা হয়ে দাঁড়াবো না কোনো দিন। তবে আমাকে একটু একটু করে বুঝতে শেখো, দেখবে আমি তোমাদেরই আপনজন হয়ে উঠেছি একদিন। এমনটা খুব কম পাওয়া যায়, মানুষ স্বার্থ নিয়ে বেঁচে থাকে। আমিও স্বার্থ নিয়ে বাঁচতে পারতাম। আমার কাছে অর্থ ছিল, সম্পত্তি ছিল, প্রতিদিন একটি করে শয্যা সঙ্গিনী পেতে অসুবিধা হতো না। কিন্তু আমি চাইছিলাম একটা সংসার যেখানে সব কিছুই পাওয়া যায়। মানুষের মনে পরিতৃপ্তি তখনই আসে যখন একটি সংসারের মাঝে নিজের সমস্ত দায়বদ্ধতা স্বীকার করে নিয়ে চলতে শুরু করে। তাই নিজেকে দূরে সরিয়ে না রেখে সময়ের সাথে হেঁটে যাওয়াই বুদ্ধিমানের কাজ। তোমার কাছে আমার একটাই অনুরোধ, তোমার বাবার স্থানে যেদিন আমাকে বসাতে পারবে সেদিন দেখবে আমি সব থেকে খুশি হব। এখন ভালো করে খেয়ে নাও, কাল সকালেই আমাদের যেতে হবে নার্সিংহোমে। তোমার মায়ের অপারেশন আছে। আমাদের সংসারে একটি নতুন প্রজন্মের আবির্ভাব হতে চলেছে। হয়তো সেই নতুন প্রজন্ম তোমার ভাই কিংবা বোন হতে পারে। পেট ভরে খেয়ে খুব ভালো করে ঘুমাও, সকালে উঠে তৈরি হয়ে দুজনেই বেরোবো। কিছুক্ষণ পরে টুম্পা নিজের ঘরে এসে বিছানার শুয়ে ভাবতে শুরু করে। নিজের মনকে বোঝানোর চেষ্টা করে চলে দীর্ঘক্ষণ। তার মনে কেবল একটাই চিন্তা ছিল, তাহলেও কি তার ভাবনা চিন্তাগুলো ভুল ছিল? সে কি সঠিকভাবে কারো দৃষ্টির ভাষা বুঝতে অক্ষম হয়ে এমন অবস্থার সম্মুখীন হয়েছিল? মনের প্রশ্নগুলো টুম্পার মনে তোলপাড় করে গেছিল অনেকক্ষণ ধরে। তার মায়ের স্বামী মানুষটা তার দিকে কুদৃষ্টিতে তাকায়নি। সে তাহলে ভুল ভেবেই এতদিন মানুষটার প্রতি অন্যায় আচরণ করে গেছিল। এইসব চিন্তা করতে করতে কখন যে ভোর হয়ে গেছিল বুঝতেই পারিনি। হঠাৎ দরজার বাইরে তার মায়ের স্বামীর আওয়াজ, টুম্পা মা, এবার উঠে পড়, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, বেরোতে হবে যে। শুয়ে শুয়ে টুম্পা আওয়াজ দেয়, হ্যাঁ এই তো উঠছি। দুজনে যখন বাড়ি ছেড়ে বেরোয় তখন সূর্য মাথার ওপরে। একটা ট্যাক্সি ধরে এসে নার্সিংহোমে পৌঁছে জানতে পারে তার মাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। দুজনেই দৌড়ে দৌড়ে গিয়ে সেখানে উপস্থিত হয়। একজন নার্স এসে টুম্পার মায়ের স্বামীর সই নিয়ে যায় এবং বলে যায়, আপনারা এখানে অপেক্ষা করবেন, যতক্ষণ না অপারেশন থিয়েটার থেকে কেউ বেরোচ্ছে ততক্ষণ। প্রায় 1 ঘন্টা পরে লেবার রুম থেকে নার্স ট্রেতে করে একটি নবজাত শিশুকে নিয়ে এসে হাসতে হাসতে বলে, অভিনন্দন, আপনাদের বাড়িতে কুলপ্রদীপ এর আগমন হয়েছে। মিষ্টি খাওয়াতে হবে কিন্তু। লেবার রুমের বাইরে উৎকণ্ঠিত হয়ে অপেক্ষারত ছিল দুজনেই। নার্স আসতেই উঠে দাঁড়িয়ে তার হাতের ট্রেতে ছোট্ট শিশুটিকে দেখে একগাল হেসে মায়ের স্বামী বলে, অবশ্যই, মিষ্টি তো আপনাদের পাওনা আছেই। তবে একটা কথা বলুন তো, শিশুর সাথে মাও সুস্থ আছে তো? নার্স মিষ্টি হেসে বলে, মাও একদম সুস্থ, নিজের সন্তানকে আগেই দেখেছেন। আর কিছুক্ষণ অপেক্ষা করুন, শিশুর মায়ের কাছে আপনাদেরও যেতে দেওয়া হবে। বলে মিষ্টি হেসে নার্স শিশুটিকে নিয়ে চলে যেতেই টুম্পার মায়ের স্বামী বলে ওঠে, কিরে মা, তোর মুখ চোখ দেখে কিছুই তো বুঝতে পারছি না, খুশি হয়েছিস না দুঃখিত হয়েছিস? কিছু তো একটা বল। এতক্ষণ পরে টুম্পা স্মিত হেসে বলে, দুঃখ কি খুশি সেটা বলে প্রকাশ করা যায় না। তবে তোমরা দুজনে খুশি হয়েছো এটা দেখে আমাকেও খুশি থাকতে হবে। তোমাদের সংসার বড় হচ্ছে, যেটা তুমি এতদিন চেয়েছিলে, যেটার জন্য মাও তোমার কাছে এসেছে। তাই আমার প্রতিক্রিয়া তোমাদেরকে নিয়েই ভালো থাকা, এর বেশি আমার কিছু বলার নেই, কেননা আমি এখনো তোমাদের উপরে নির্ভরশীল। মৃদু হেসে কুণাল বলে, তোর মনে এখনো অনেক দুঃখ আছে, বিশেষ করে আমাদের এই সম্পর্ক নিয়ে তুই এখনো মেনে নিতে পারিসনি, এটা আমি বুঝতে পারছি। তবে তুই নিজের পায়ে কিভাবে দাঁড়াতে পারিস সেটার সম্বন্ধে আমি ভেবে রেখেছি। এখান থেকে তোর মা আর ভাইকে নিয়ে বাড়ি যাই, তারপরেই তোর সাথে আমি বসবো। খানিকক্ষণ পরেই প্রসূতির সাথে দেখা করতে দিয়েছিল। মায়ের স্বামীর সাথে টুম্পাও গেছিল মায়ের সন্তানকে দেখতে। মন থেকে খুশি কিংবা দুঃখিত সেটা প্রকাশ করার সুযোগ দেয়নি কাউকে। যতটা সময় ছিল সেখানে একদম চুপ থেকেছিল। কয়েকটি মুহূর্ত দেখার পরে বেরিয়ে এসেছিল টুম্পা। লেবার রুমের বাইরেই বেঞ্চিতে বসেছিল। আরও কিছুক্ষণ পরে মায়ের স্বামী বেরিয়ে এসে বলল, আজকে ছাড়বে না তোর মাকে, ওরা এমনটাই জানালো। কালকে দুপুরের পরে বাড়ি নিয়ে যেতে পারবো না। এখন আর এখানে থেকে লাভ নেই কিছু, চল বাড়ি যাই। পরের দিন দুপুরের পরে টুম্পার মা এবং সদ্যজাত সন্তানকে সাথে নিয়ে বাড়ি ফেরে দুজনে। বাড়িতে এসে বিশাল আয়োজন করেছিল কুণাল। সমস্ত পাড়া প্রতিবেশীদের বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি বিতরণ করে এসেছিল নিজে। টুম্পা তাদের আনন্দের থেকে নিজেকে সরিয়ে রেখেছিল অনেকটাই। মন যতই চাইছিল তার মা এবং মায়ের স্বামীর সন্তানের সাথে মিশে সবকিছু ভুলে যেতে, কিন্তু পেরে ওঠেনি শত চেষ্টাতেও।
নিজেকে অনেকখানি গুটিয়ে রেখেছিল টুম্পা। হয়তো এই পরিবেশটা তার কাছে ছিল নতুন, কেমন করে মানিয়ে নিতে পারবো এটাই ছিল তার কাছে সবথেকে বড় প্রশ্ন। টুম্পার মায়ের স্বামী তার মায়ের জন্য অনেক করেছিল, বাড়িতে পাকাপাকিভাবে আয়ার ব্যবস্থা করেছিল। টুম্পার মাকে বাড়ির কোনো কিছুই করতে হতো না, এমনকি সদ্যজাত শিশুর সমস্ত কাজই আয়া করে দিত, এতটাই খেয়াল রেখেছিল মায়ের স্বামী। সপ্তাহখানেক পরে একদিন মায়ের স্বামী টুম্পাকে তার মায়ের ঘরে ডাকে। মা টুম্পা, উপরে একবার চলে আয়, তোর সাথে অনেক কথা আছে। টুম্পা খানিকটা আশ্চর্য হয়েছিল, ইচ্ছা করে উপরে যেত না, যেখানে তার মায়ের সংসার ছিল। ওরাও জানতো তাদের মেয়ে এই ঘরে প্রবেশ করতে পছন্দ করে না, তথাপি কেন হঠাৎ তার ডাক পড়ল সেই ঘরে, এটাই তার কাছে আশ্চর্য ছিল। তথাপি বলে, আমায় আবার কিসের প্রয়োজন পড়ল? ততক্ষণে মায়ের স্বামী বলে, একবার আয় না, তোর মায়ের সামনে কথাগুলো হবে। গুটি গুটি পায়ে দীর্ঘদিন পরে তার মায়ের সাজানো সংসারের দরজার কাছে দাঁড়িয়ে থাকে টুম্পা। ঘরের ভেতরে তখন তার মা সুন্দর করে সেজেগুজে বসেছিল। ছোট শিশুটিকে কোলে নিয়ে আয়া সাজিয়ে গুছিয়ে দিচ্ছিল। কিছুক্ষণ আগেই মনে হয় স্নান করিয়েছিল। মায়ের স্বামী সামনের সোফাতে বসে অপেক্ষা করছিল টুম্পার। তাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে বলে ওঠে, ভেতরে এসে বস না, তোর কথাই এতক্ষণ হচ্ছিল। টুম্পা ঘরের ভেতরে ঢুকে এক কোণে দাঁড়িয়ে বলে, বলো কি বলবে? ততক্ষণ মা খানিকটা বিরক্ত হয়ে বলে, সামনের সোফাতে বস না, দাঁড়িয়ে রইলি কেন? টুম্পা মায়ের দিকে তাকিয়ে বলে, আমি এখানে ঠিক আছি, যা বলার বলো, শুনতেই তো এসেছি, এখানে বসতে আসিনি। কথাটা বলেই বুকের কাছে ওড়নাটাকে হাতের আঙুলে জড়াতে জড়াতে টুম্পার অস্বস্তি বেড়ে উঠেছিল হঠাৎ অকারণেই। ঠিক তখনই তার মায়ের স্বামী বলে ওঠে, আমি বিছানায় বসছি। মা টুম্পা, তুমি সোফাতে বসো, লজ্জা করো না কিংবা বিরক্ত হইও না। মায়ের স্বামী বিছানায় চলে যাওয়ার পরে বাধ্য হয়ে টুম্পাকে সোফাতে বসতে হয়। বিছানায় গিয়ে মায়ের স্বামী বলতে শুরু করে, তোমার জন্য আমরা দুজনে মিলে একটা চিন্তা ভাবনা করেছি। এখন তোমার যা বয়স, তাতে তোমার বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়ার কোনো ইচ্ছাই আমাদের নেই। হ্যাঁ, তাতে তুমি যদি রাজি থাকো তাহলে অন্য কথা। আমরা দুজনেই ভেবেছি তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের রোজগার নিজেই করতে পারবে, আমরা কেবল তোমাকে সাহায্য করব। এবার তুমি ভেবে দেখো কোন পথ তুমি বেছে নিতে চাও। এতক্ষণ মুখ ঘুরিয়ে শুনতে শুনতে টুম্পা চমকে উঠেছিল। শেষ কথাটি বলার পরে সোজাসুজি তাকিয়ে বলে, আমাকে এখন বিয়ে দিয়ে তাড়িয়ে দিতে পারলে যদি তোমাদের সুবিধা হয়, তাহলে তোমরা আমার বিয়ে দিয়ে দিতে পারো, যেটা তোমরা চাইবে আমিও মেনে নেব সেটা। আর যে কথাটা বললে আমার রোজগারের টাকায় আমি নিজে দাঁড়াবো, সেটা কি করে সম্ভব? আমার শিক্ষাগত যোগ্যতা মাত্র সপ্তম শ্রেণী পর্যন্ত, কেমন করে রোজগার করে নিজের পায়ে দাঁড়াবো? ততক্ষণে টুম্পার মা হেসে উঠে বলে, আমরা দুজনেই জানি তোর শিক্ষাগত যোগ্যতা কতটা, তাই তোকে সেলাইয়ের স্কুলে ভর্তি করে দেওয়া হবে। দীর্ঘদিন একা একা বসে বসে তোর বিরক্তি প্রকাশ করাটা বন্ধ হবে। একটা কথা জানিস তো, যে মানুষের কাজ নেই অযথা নানান রকমের চিন্তায় নিজের সমতুল্য হারিয়ে ফেলে। আমারও ইচ্ছা নেই তোকে এখনই বিয়ে দিয়ে দেওয়ার, তাই তোকে সেলাইয়ের স্কুলে ভর্তি করে দেওয়া হবে। বাড়ি থেকে যাতায়াত করতে পারবি স্কুলে, স্কুল থেকে ভালোভাবে সব কিছু শিখে নেওয়ার পরে তোর জন্য একটা রেডিমেড বস্ত্র তৈরির ছোট্ট করে কারখানা খুলে দেওয়া হবে। সেই কারখানায় তুই নিজে প্রথম প্রথম কাজ করবি, পরে সুবিধা হিসাবে অন্য কারিগর রাখতে পারবি। এতদূর পর্যন্ত আমরা ভেবেছি। তোর প্রথম কাজ হবে কাল থেকে সেলাইয়ের স্কুলে যাওয়া। কাল সকালেই তোকে যেতে হবে, সেই সন্ধেবেলায় বাড়ি ফিরবি। কুণালের বন্ধু সেলাইয়ের স্কুল ওইটা, তাই তোকে যত্ন সহকারে শেখানোর কাজ ওরা করবে। কুণাল কথা বলে এসেছে তার বন্ধুর সাথে। টুম্পা এতক্ষণ শুনে যাচ্ছিল তার মায়ের কথা। টুম্পার মা থামতেই টুম্পা জিজ্ঞেস করে, আমি কি পারবো? সেলাইয়ের তো আমি কিছুই জানি না, কোনোদিনও কিছু করিনি, তাহলে কেমন করে এত কিছু করতে পারবো? ঠিক তখনই কুণাল বলে ওঠে, জন্মের পর থেকে কেউ কিছুই জানতে পারে না। পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে কেউ সর্বজ্ঞতা হয়ে আসে না। সময়ের সাথে সাথে মানুষ সব কিছু শেখে। তুমিও একদিন পারবে। নিজের ওপর আত্মবিশ্বাসটা রেখো, তাহলেই হবে। সেলাইয়ের স্কুলটা চালায় আমার বন্ধু এবং তার স্ত্রী। একদিন যখন আমার দুঃসময় ছিল তখন ওরা আমার পাশে এসে দাঁড়াতো। এমনি কথায় কথায় তোমার কথা বলেছিলাম, তাই একদিন মিলি বৌদি আমাকে জানালো, তাহলে পাঠিয়ে দেবে? আমি টুম্পাকে তৈরি করে দেব। টুম্পা, তোমার ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে তুমি পারবে,
তাছাড়া সারাদিন ঘরের ভেতর একা একা বসে থেকে নানান রকম অভ্রান্তিকর চিন্তায় তুমি হারিয়ে যাও। এটা থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবে যখন কাজের মধ্যে থাকবে। দুজনের কথা শুনে উঠে দাঁড়িয়ে বলে, ঠিক আছে, আমি কাল থেকে স্কুলে যাব, এখন আমি আমার ঘরে যাই। মাপা চোপা কয়েকটি কথা বলে ধীর পায়ে নেমে যায় দুতল থেকে নিজের ঘরে। সেখানে খানিকক্ষণ বসে চিন্তা করে কোনটা তার জন্য সুবিধাজনক, বিয়ে করা, সংসার করা, না নিজের পায়ে দাঁড়ানো, কিছু করে সমাজকে দেখিয়ে দেওয়া। মনের এক আয়না বলে ওঠে, টুম্পা, বিয়ে করলে কিছুদিন পরে অবশ্যই সন্তান হবে, স্বামীর সাথে সেই সংসারে তার মায়ের মতো অবস্থা হবে একদিন। যে তোর স্বামী হবে কতদিন ভালো রাখবে। অন্য একটা আয়না হেসে উঠে বলে, এই বয়সে বিয়েই তো করা উচিত, তোর এমন ফুটন্ত যৌবন একটা কাঙ্ক্ষিত পুরুষের স্বপ্নের পৃথিবী হতে পারে। এই বয়সে যৌবনের ভাষাটাই তাই, সেখানে যৌনতাতে যে খুশি, যে আনন্দ, যে পরিতৃপ্তি পাওয়া যায় সেটা কাজের জগতে পাওয়া যায় না। কাঙ্ক্ষিত পুরুষের সাথে যৌন মিলন হলে সন্তান তো আসবেই, তাহলে ভয় কিসের? টুম্পা, কাজের জগতে প্রবেশ করা অতটা সহজ নয়। সেখানে তোর যৌবন হারিয়ে যাবে একদিন টাকার পেছনে ছুটতে ছুটতে, নিজেকে খুঁজে পাবি না। টাকার পেছনে আলেয়ার মতো ছোটাটাই সার হবে। তুই কোনটা বেছে নিবি? আমার পরামর্শ যদি মানিস তাহলে বলবো, এই বয়সটাই সঠিক বয়স। এই বয়সে নারী পুরুষের মিলনের প্রকৃত সময়। কাজের ভেতরে ঢুকে যাবি, দেখবি একদিন তোর মনের সব আশা আকাঙ্ক্ষা কেমন যেন মিলিয়ে গেছে কিছু বোঝার আগেই। তাই বিয়ে করে নে, একজন পুরুষের সান্নিধ্য পাবি, নির্ঝঞ্ঝট জীবনে থাকতে পারবি। যৌনতা তো এই বয়সের জন্য, যখন টাকা রোজগার করতে করতে তুই বুড়ি হয়ে যাবি তখন তোর দিকে কেউ ফিরে তাকাবে না। সেটাই কি তুই চাস? হঠাৎ অন্য আরেকটি আয়না হেসে উঠে বলে, ধুর পাগলি, ওর কথা শুনিস না। বিয়ে করাও মানে তোর মাকে দেখে শেখ। একটা বিয়ে তো হয়েছিল 14-15 বছর বয়সে, এটাই তো তুই জেনেছিস। তোর যখন একটু একটু করে বয়স বাড়লো তখন তোর মায়ের পরিস্থিতিগুলো তো তোর চোখের সামনে দেখেছিলি তো। একটা বিবাহিত নারীর জীবন কেমন হয়। নিজের পায়ে দাঁড়া টুম্পা, নিজের পায়ে দাঁড়া। এখন যেমন তোর মায়ের দ্বিতীয় স্বামীর সংসারে তুই একটা অবহেলিত প্রাণী, তেমনটাই তোর সংসার হলে থাকবে না এমন কোনো মানে আছে? তোর যৌবনের শাখা প্রশাখা যখন খানিকটা রসকসহীন হয়ে পড়বে তখন তো স্বামী আরেকটি নারীর পেছনে দৌড়বে না। এটা কেউ শপথ করে বলতে পারবে? তোর অবস্থাটা তখন কোনখানে দাঁড়াবে সেটা ভেবেই যা কিছু সঠিক সেটা মেনে নে। তোর নিজের কাছে যখন অর্থ আসবে তখন তুই নিজেই দেখে শুনে নিতে পারবি তোর মনের মানুষকে, নিজেই বেছে নিতে পারবি, পরখ করে দেখে নিতে পারবি মানুষটা কেমন, তোর সাথে সারাটা জীবন থাকবে তো। এখন যদি তুই বিয়ে করতে চাস তাহলে তোর মা আর মায়ের স্বামী তাদের পছন্দের কোনো একটি ছেলের সাথে তোর বিয়ে দিয়ে দেবে, যাকে তুই চিনিস না, জানিস না। এমন একটি পুরুষের সাথে সারাটা জীবন কাটাতে পারবি তো? তার থেকে এটাই ভালো নয় কি, নিজের পায়ে দাঁড়িয়ে অর্থ রোজগার করে নিজের পছন্দের পুরুষকে নিজের জীবনে প্রবেশ করানো? তুই তো মোটে 18 বছরের এখন, তোর যৌবন এখন 50 বছর পর্যন্ত থাকবে। তার ভেতরে তুই বেছে নিতে পারবি নিজের কর্মজগতের সাথে নিজের জীবন সাথীকেও। তাই ওর কথা শুনিস না, আমি যেটা বলছি সেটাই কর, তোর ভালো হবে। টুম্পা ভাবতে শুরু করে তার শরীরে যৌবন এসেছে প্রকৃতির নিয়মেই, কিন্তু সে যৌবনের সারা জাগানো আকাঙ্ক্ষাগুলো তার ভেতরে নেই। কোনো পুরুষের সান্নিধ্যে আকাঙ্ক্ষা তার এখনো আসেনি। তার থেকে এটাই ঠিক নয় কি কারোর গলগ্রহ হয়ে থাকার থেকে নিজের রোজগারে নিজের পায়ে দাঁড়ানো? তখন না হয় ভাবা যাবে, শরীরে যৌবনের ধর্ম সে আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়িত করার সময় ভেবে দেখা যাবে সে পারবে না একটা অপরিচিত পুরুষকে নিজের যৌবন সমর্পণ করতে। যে পুরুষটাকে সে দেখলই না, তাকে চিনলই না, তার বদগুণ ভালো গুণ সেগুলো সে কিছুই বুঝল না, তার সাথে জীবন কাটাবে কি করে সে? তার মা এবং তার স্বামী যে পরামর্শ দিয়েছে সেটাই সব থেকে উত্তম তার পক্ষে। আর কোনো চিন্তা নয়, মনকে শান্ত করে ভেবে নেয় আগামীকাল সকাল থেকেই তার জীবনে উদিত হবে এক নতুন সূর্যোদয়। রাতের খাবারের পরে নিশ্চিন্তে ঘুমাতে চেষ্টা করে টুম্পা। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে সেলাইয়ের জগতে তার অনেক অনেক নাম হয়েছে, সেখানকার সে একমাত্র উত্তরাধিকারী। অসংখ্য লোকজন তার কারখানায় কর্মরত, লরি লরি মাল আসছে যাচ্ছে প্রতিদিন। এমন মধুর স্বপ্ন দেখতে দেখতে কখন নিদ্রা দেবীর কোলে ভোর হয়ে যায় জানতে পারে না টুম্পা। পরের দিন একটু ভোরেই ঘুম ভেঙে যায় টুম্পার। উঠে তৈরি হয়ে নেয় খুব শীঘ্রই। মায়ের স্বামী বলেছিল 8:30টার ভেতরে বেরোবো,
সেই মতোই তৈরি হয়ে বাইরে বেরিয়ে আসে। আজকে টুম্পার পরনে ছিল একটা খুব সাধারণ চুড়িদার ড্রেস, উপরে জামা ছিল সাদা রঙের, উপরে কালো ছিটের প্রিন্টের, পাজামাটা ছিল একেবারে সাদা। এত সাধারণ পোশাক টুম্পা পরতো না। অবশ্য তার কাছে রং বেরঙের অনেক পোশাক ছিল, যেগুলো তার মা এবং তার মায়ের স্বামী তাকে দিয়েছে। সেগুলোকে রেখে দিয়ে সবথেকে খেলো পোশাকটাই আজ পরে তৈরি হয়ে এসেছে নতুন পৃথিবীর খোঁজে। একটু পরে মায়ের স্বামী নেমে এসে বলে, টুম্পা, তোমার কাছে তো আরও দামি দামি পোশাক ছিল, সেগুলো পরতে পারতে। যাই হোক, তোমার যেমন রুচি তেমনি তুমি পরেছ, আমার কিছু বলার নেই, চলো যাওয়া যাক। দুজনেই বাড়ি থেকে বেরিয়ে একটি অটো নিয়ে কিছুক্ষণের ভেতরেই পৌঁছে যায় একটি বাড়ির সামনে। সেখানে গিয়ে ডাক দেয় টুম্পার মায়ের স্বামী, ও বিমল দা। মিলি বৌদি, আমরা এসে গেছি। বিমল বাবু এবং মিলি বৌদি আগে থেকে তৈরি হয়ে বসেছিল। মিলি বৌদি বলে, আমরা তোমাদের অপেক্ষায় ছিলাম, চলো এবার সেলাইয়ের স্কুলের দিকে যাওয়া যাক। চারজনেই এসে পৌঁছে গেছিল কিছুক্ষণ পরে একটি এমন জায়গায় যেখানে চারদিকটা বেড়া দিয়ে মোড়ানো, তার ভেতরে অ্যাডবেস্টারের ছাউনি দেওয়া লম্বা ধরনের একটি বাড়িতে। সেখানে আগে থেকে অনেকে উপস্থিত ছিল। টুম্পা দেখতে থাকে সারি সারি অনেকগুলি সেলাইয়ের মেশিন রাখা আছে। সেখানে ততক্ষণে বেশ কয়েকজন মহিলা এবং অবিবাহিত মেয়ে সেলাইয়ের কাজ করে চলেছে। পর্যবেক্ষণের জন্য দুজন পুরুষ সহকারী তাদের বিভিন্নভাবে বুঝিয়ে দিচ্ছে। দুজন মহিলা সেলাইয়ের শিক্ষককেও দেখতে পায় সে। টুম্পা এরকম স্যালারির স্কুল প্রথম দেখল, তাই খানিকটা দেখে সংকুচিত হয়ে ভেবে বসে, আমি পারবো তো? মিলি ম্যাডাম টুম্পার হাত ধরে বলে, এসো সবাইয়ের সাথে তোমার পরিচয় করিয়ে দিই, তারপরে তোমার শিক্ষার কাজ শুরু হবে। আজকে তুমি খালি শিখবে সেলাইয়ের প্রাথমিক অ আ ক খ। তার জন্য আমাদের ঝুমাদি আছে, তিনি তোমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দেবে কি কি করতে হবে, কেমন করে একটু একটু করে তুমি এগিয়ে যাবে, সম্পূর্ণটা কয়েকদিনেই বুঝতে পারবে। মিলি ম্যাডাম প্রথমেই প্রশিক্ষকদের সাথে পরিচয় করিয়ে দেয়। তারপরে ঝুমাদিকে সাথে নিয়ে প্রতিটি শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। ততক্ষণ দূরে একটা চেয়ারের উপরে বসেছিল তার মায়ের স্বামী কুনাল। সবকিছু দেখে যাচ্ছিল সেখান থেকে বসে। মেয়ের আগ্রহ জন্ম নিচ্ছে এটাও বুঝতে পারে সেখানে বসেই। সবার সাথে পরিচয় হয়ে যাওয়ার পরে ঝুমাদি বলে, তুমি পড়তে লিখতে কিছুটা পারো, এটা আমি জেনে গেছি। আমাদের সেলাইয়ের স্কুলে খুব বড় মাপের শিক্ষিত শিক্ষার্থীদের প্রয়োজন নেই, কেবল কিছুটা অঙ্ক এবং জ্যামিতিক মাপজোক জানা আবশ্যক। সেগুলো আমরাই শিখিয়ে দেব। তার জন্য তোমাকে দুটি বই দেব, সেগুলো তুমি বাড়িতে অবসর সময় বসে পড়তে পারবে। বইগুলো পড়ার পরে তুমি অনেক কিছুই জানতে পারবে। আজকে তোমার প্রথম দিনের সেলাইয়ের মেশিন সম্বন্ধে তোমাকে পরিচয় দেবে আমাদের শিক্ষক বিকাশ বাবু। তিনি সেলাইয়ের মেশিনের মেকানিক্যাল সম্বন্ধে অভিজ্ঞ। এমন অনেক কিছু আছে যেটা আমরা বুঝতে না পারলে ওনারই শরণাপন্ন হই। প্রায় 25 জন মহিলা এবং অবিবাহিত মেয়ের সাথে আলাপ করে টুম্পা। মনটা হালকা হতে শুরু করে এমন পরিবেশে। সকলে সাদরে আমন্ত্রণ জানায়। এখান থেকে জ্ঞান অর্জন করে অনেকে নিজের পায়ে দাঁড়িয়েছে, সেটাও জানায় অনেকে। অবশেষে ঝুমাদি বিকাশবাবুর কাছে এনে বলে, আজকে আপনার কাছে নতুন শিক্ষার্থীকে এনে দিলাম। আপনি খুব সহজ সরলভাবে টুম্পাকে সবকিছু শিখিয়ে দেবেন, যাতে টুম্পার বুঝতে অসুবিধা না হয় এমনভাবে শেখাবেন। বিকাশবাবু বয়স্ক এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, বিশেষ করে সেলাইয়ের কারিগরি লাইনে। মেশিনের সমস্যাগুলো তার কাছে জলভাত। টুম্পাকে দেখে মৃদু হেসে বিকাশবাবু বলেন, অবশ্যই আমার নাতনির বয়সী মেয়েকে আমি মন দিয়ে শেখাবো, যাতে ভবিষ্যতে সে একজন মেধাবী ছাত্রী হয়ে এখান থেকে বেরোতে পারে। বিকাশবাবু তাকে নিয়ে যান তাদের মেকানিক্যাল রুমে। ঠিক তখনই কুনাল উঠে বলে, টুম্পা মা, তুমি এখানে থাকো, আজকে তোমার প্রথম দিন, স্কুল শেষ হবে সন্ধে 6টায়। আমি না হয় তখনই এসে তোমায় নিয়ে যাব। ততক্ষণে মিলি ম্যাডাম বলে ওঠে, দাদা, আপনাকে চিন্তা করতে হবে না, টুম্পাকে বাড়ি পৌঁছানোর দায়িত্ব আমাদের গাড়ি প্রতিটি শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ছেড়ে দিয়ে আসে। সন্ধ্যের পরে কোনো শিক্ষার্থীকে একলা এখান থেকে ছেড়ে দেওয়া হয় না। যারা কাছাকাছি থাকে তারা নিজেরাই চলে যায়। দূরের শিক্ষার্থীদের বাড়ি ছাড়া দায়িত্ব আমাদের। মৃদু হেসে কুনাল বলে, এ তো অত্যন্ত ভালো পদক্ষেপ, আমরা তাহলে চিন্তায় থাকবো না। কিছুটা দূরে দাঁড়িয়ে টুম্পা সবকিছুই দেখে গেছিল। তার মায়ের স্বামী চলে যাওয়ার পরে বিকাশবাবুর কাছে মেশিনের খুঁটিনাটি শিখতে শুরু করে।
সেলাইয়ের স্কুলে যাতায়াত করার কারণেই অনেকটাই মন ভালো হয়ে গেছিল টুম্পার। মাসখানেক হয়ে গেছিল এর ভেতরে সেলাই স্কুলের শিক্ষার্থীদের সাথে একটা গভীর আত্মীয়তা বোধ জন্ম নিয়েছিল। এতদিন মনের ভেতর পুষে রাখা অভিমানগুলো ধীরে ধীরে হালকা হতে শুরু করেছিল। মায়ের প্রতি মনের ভেতরে যে একটা আক্রোশ ছিল সেটা কমতে শুরু করেছিল। কুণালের ওপরেও অনেকটা আস্থা জন্ম নিয়েছিল টুম্পার। মানুষটা যে একেবারেই খারাপ যেটা এতদিন ভেবে এসেছিল সেই ভাবনার উপশম অনেকটাই হয়েছিল। এদিকে সেলাইয়ের স্কুলে অনেক কিছুই শিখে গেছিল দ্রুত গতিতে। তার ইচ্ছা দিন দিন বাস্তবায়িত হওয়ার পথে এগিয়ে চলেছিল। বাড়ি ফিরেও বসে থাকতো না, নিজের ঘরে সেলাইয়ের বইগুলো পড়ে বোঝার চেষ্টা করত। এমনভাবে এগিয়ে চলেছিল টুম্পার শিক্ষার্থী জীবন। সেলাইয়ের বেসিক কোর্স ছিল 4 মাসের। খুব সহজেই টুম্পা বেসিক কোর্স সম্পন্ন করেছিল। বিকাশবাবু এবং ঝুমাদের সহায়তায় দ্রুত গতিতে এগিয়ে চলেছিল টুম্পা। অনেকের থেকে তার শিক্ষার অগ্রগতি ছিল চোখে পড়ার মতন। তার কারণ বাড়িতে তার কোনো দায়িত্ব ছিল না, কেবল সেলাইয়ের স্কুল এবং নিজের শিক্ষা, এই নিয়েই হারিয়ে গিয়েছিল সে। সম্পূর্ণ সময়টা দিতে পারত তার শিক্ষার অগ্রগতির জন্য। প্রায় 1 বছরের সম্পূর্ণ কোর্স ছিল সেলাইয়ের স্কুলের। টুম্পা খুব ভালোভাবেই তার কোর্স সমাপ্ত করেছিল। এতদিনে সে প্রায় পাকাপাকি একজন সেলাইয়ের কারিগর হয়ে উঠেছিল। এছাড়া ব্যবসায়িক দিকটাও অনেকটা বুঝেছিল মিলি ম্যাডামের কাছ থেকে। কোর্সের শেষে মিলি ম্যাডাম বলেছিল, তুমি যদি ব্যবসা করতে চাও আমি এবং আমার স্কুল তোমাকে সাহায্য করব। কুণালবাবু আমাকে সেই রকমই একটা ইঙ্গিত দিয়েছে। অত্যন্ত খুশি হয়েছিল টুম্পা, তাই বলেছিল, ম্যাডাম আমার এগিয়ে যাওয়ার পথে আপনাদের সাহায্য অত্যন্ত প্রয়োজন। আপনাদের ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না। তবে দেখি এর জন্য বাড়ি থেকে কতটা সাহায্য করে, তারপরে আগামী পদক্ষেপগুলো নিতে পারবো। ইতিমধ্যে কুণাল বাড়িতে টুম্পার জন্য সেলাই মেশিন কিনে ফেলেছে। সেখানে সে অভ্যেস করতে শুরু করলো। এদিকে কোর্স শেষ হয়ে যাওয়ার পরে আবার একদিন রাতে টুম্পাকে ডেকে নেয় তার মায়ের ঘরে। টুম্পা অনেকটা সহজ হয়েছিল এর মধ্যে। তার ভাইয়ের বয়স ইতিমধ্যে বছর পেরিয়ে গেছিল। হাসতে শিখেছিল, কথা বলার চেষ্টা করত। টুম্পাকে দেখলেই তার কাছে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করত। সেদিন রাতে মায়ের ঘরে আসতেই ছোট ভাইটি 2 হাত বাড়িয়ে কোলে আসার জন্য ঝটফট করতে শুরু করে। যে কোনো শিশুই মনে হয় ঈশ্বরের রূপ হয়। টুম্পাও তার ভাইয়ের থেকে দূরে থাকতে পারে না। ইদানিং সময় পেলেই ভাইটিকে আদর করতে ছুটে আসে। তাই ছোট ভাইটি যখন হাত বাড়িয়ে দেয় তাকে কোলে নেওয়ার জন্য দূরে থাকে কি করে টুম্পা? 2 হাত বাড়িয়ে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে, তারপরে অসংখ্য চুম্বনের সাথে আদরে আদরে ভরিয়ে দেয়। দূর থেকে টুম্পার মা দেখেও খুশি হয় 2 ভাই বোনের সম্পর্ককে। টুম্পার সৎ বাবাও সেখানে বসেছিল। সেই বলে ওঠে, 2টি ভাই বোনের সম্পর্ক এমনটাই হওয়া উচিত। আজ তোমাকে ডাকা হয়েছে একটি অহম সিদ্ধান্ত নেওয়ার জন্য। ভাইকে কোলে নিয়ে বিছানার একপাশে বসে টুম্পা বলে, বলতে শুরু করো, আমার কান তোমাদের দিকেই থাকবে। আরেকটি অস্ত্র যে আমার কোলে আছে তাকে সামলিয়েও আমি সব শুনছি। টুম্পার মায়ের স্বামী বলতে শুরু করে, আমরা দুজনে চিন্তা করে দেখলাম তোর এতদিনের শিক্ষার কিছু তো একটা ব্যবস্থা করা প্রয়োজন। তাই প্রথমেই আমাদের গ্রামীণ শহরের বাজারের ভেতরে একটি সেলাইয়ের দোকান দিয়ে প্রথমটা শুরু করতে। আমার 2টো দোকান আছে, তার মধ্যে একটা খালি পড়ে আছে। ওই দোকানটা বেশ বড়সড়। প্রথমটা ওখান থেকে শুরু কর। একজন কারিগর এবং একজন সহকারীর ব্যবস্থা আমি করে দেব, বাকিটা তুমি দেখে নেবে। সেলাইয়ের দোকানে যা কিছু প্রয়োজন সে সব কিছুই পেয়ে যাবে সেখানেই। তাই ওই নিয়ে চিন্তা না করে কয়েকদিনের ভেতরে দোকানটা চালানোর জন্য তোমাকে দায়িত্ব নিতে হবে। এবার তোমার মতামত পরিষ্কার করতে পারো। কথাটা শুনে মনটা আনন্দে ভরে ওঠে টুম্পার। চোখ দুটো মুহূর্তে ছলছল করে ওঠে। খানিকক্ষণ নিজের মুখের ভাষাও যেন খুঁজে পাচ্ছিল না। যে মানুষটাকে প্রথম দিন থেকে সে অবহেলা করে এসেছিল সেই মানুষটাই আজ তার পাশে দাঁড়িয়েছে নিজের বাবার মতো। তবুও কেন আজ মন থেকে মানতে পারছে না সে? কেবল কি মানুষটাকে দোষ দেয় সে? তার মাকেও তো এখনো দোষী সাব্যস্ত করে। এটা কেন সে ভেবে দেখেনি প্রতিটা মানবের নিজের ইচ্ছা অনুযায়ী বাঁচার অধিকার আছে। তাদের ভালো থাকা নিয়ে তার তো কিছু বলার অধিকার থাকে না। তাহলে কেন সে মেনে নিতে পারছে না তার নিজের মা বলে? টুম্পা চোখ দুটো ছলছল হয়ে উঠেছিল ভীষণভাবে। নিজেকে সামলে রাখতে না পেরে ছোট ভাইটিকে কোলে নিয়ে কুণালের পায়ের কাছে এসে বসে অশ্রুসিক্ত কণ্ঠে বলতে শুরু করে, আমি এতদিন তোমাদের শত্রু ভেবে এসেছিলাম।
জানি না কেন এমন ভাবতাম, কিন্তু তুমি আজ প্রমাণ করে দিলে সৎ বাবাও নিজের বাবার মতো হতে পারে। আজ থেকে তোমাকে আমি বাবার আসনে বসালাম। সবকিছু ভুলে মা, ভাই এবং তোমার পাশে দাঁড়ানো আমার প্রধান কর্তব্য। বাবা, তুমি বুঝিয়ে দিলে সমাজকে সৎ বাবা হয়েও অন্যের সন্তানকে নিজের সন্তান ভেবে নিয়ে তার ভবিষ্যৎ তৈরি করতে পারা যায়। এমন ভাবনা প্রতিটি সৎ বাবা মায়ের হওয়া উচিত। কেবলমাত্র রক্তের সম্পর্কই শেষ কথা নয়। কথাটা বলে টুম্পা কান্নায় ভেঙে পড়ে। কুণালের পায়ের কাছে বসে। বিছানার উপরে এতক্ষণ বসেছিল টুম্পার মা। তার চোখ দুটিও সজল হয়ে ওঠে মেয়ের পরিবর্তন দেখে। বিছানা থেকে উঠে টুম্পার পাশে বসে মেয়েকে জড়িয়ে ধরে দু চোখের অশ্রু মুছিয়ে দিতে দিতে বলে, ওরে আমার অভিমানী মেয়ে, সময়ের সাথে সাথে মানুষকে বদলাতে হয়। আমার বদলানোটা তুই সহ্য করতে পারিসনি, কিন্তু আমার কাছেও যে কোনো উপায় ছিল না। এমনভাবে না বদলালে হয়তো একদিন তোকে একলা এই নরখাদকে ভরা পৃথিবীতে ছেড়ে আমার জীবন বিসর্জন দিতে হতো। আমাদের দুজনের কথা ভেবেই এমন পদক্ষেপ নিতে হয়েছিল সেদিন। কুণালের মন অত্যন্ত ভালো, না হলে আমাদের মতো হতভাগ্যদের পাশে এসে দাঁড়ায়। আজ আমি সব থেকে বেশি খুশি তুই সৎ বাবাকে স্বীকৃতি দিয়েছিস, এটাই সব থেকে বড় কথা মা। মানুষটার মন খুবই ভালো। ওই মানুষটার তো সংসারে একদিন উজড়ে গেছিল, আমরা না হয় এসে মানুষটার পাশে দাঁড়ালাম, তাতে ওনারও সংসার হলো, আমাদেরও একটা স্থায়ী ঠিকানা হলো। মানুষ চরিত্র নিয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে না। দেখ, তোকে সামলানোর জন্য আমি বেপথে যাইনি। বিয়ে করেছি, সংসার করেছি, তার সন্তান গর্ভে নিয়েছি। আমারও তো যৌবন ছিল, আমারও তো ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো মরে যায়নি সেদিন। তোর অভিমানটা তোর কাছে সঠিক ছিল, কিন্তু তবুও ভেবে দেখাটা প্রয়োজন পড়তো। দেরিতেই তুই বুঝলি, কিন্তু অবশেষে বুঝতে পারলি, এটাই আমাদের সকলের পক্ষে মঙ্গল। এতক্ষণ দুজনের বার্তালাপ শুনে যাচ্ছিল কুণাল। অবশেষে থাকতে না পেরে মায়ের সাথে মেয়েও ছেলেকে একসাথে দুহাতে বুকের ভেতরে জড়িয়ে ধরে অশ্রুসিক্ত কণ্ঠে বলে ওঠে, তোমরা সবাই যে আমার পরিবারের প্রধান অঙ্গ। আজ তোমরা আমায় যে শান্তি দিলে, আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আর কোনো আক্ষেপ থাকবে না। আমি ভেবে রেখেছি তোর জন্য আমার অনেক স্বপ্ন রে। কেননা একটি কন্যা সন্তান আমার হয়েছিল, তাকে ধরে রাখতে পারিনি। এই যন্ত্রণাটা আমাকে খেয়ে যাচ্ছিল। তোকে দেখার পরে মনের মধ্যে অনেক আশার সঞ্চার হয়েছিল, তোকে তোর মতো করে গড়ে তোলার। তুই একদিন হয়ে উঠবি নিজের মতো করে, নিজের পায়ে দাঁড়াতে শিখবি, অনেককে সাহায্য করবি। এটাই আমার তোর কাছে একমাত্র প্রার্থনা। চারজনেই আলিঙ্গনবদ্ধ হয়ে বুঝতে পারে একটি পরিবারের বন্ধন কতটা প্রয়োজন। সবাই খারাপ হয় না। সৎ বাবা কিংবা সৎ মা যে সব সময় খারাপ হবে এমনটাও নয়। না হলে এই সমাজে কোনো পরিবার একসাথে থাকতে পারত না। টুম্পা জীবনেও এসেছিল এমন একটি সৎ পিতা, যাকে সে নিজের জীবনে জড়িয়ে নিতে পারেনি মন থেকে, কিন্তু একদিন নিজের ভুল বুঝতে পারে, তারপরেই এগিয়ে যেতে শুরু করে তাদের পরিবারের সাথে। টুম্পার নিজের পায়ে দাঁড়ানোর সংঘর্ষ চলতে থাকে, সাথে থাকে তার মা এবং সৎ পিতা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।